প্রতি বছর 28শে জুলাই দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবছর এর থিম হলো ইটস টাইম ফর অ্যাকশন। হেপাটাইটিস মূলত লিভারের টিস্যুর প্রদাহকে বোঝায়, যার ফলে একজন মানুষের বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে এবং কখনো কখনো এটা প্রাণঘাতীও হতে পারে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে যাকে পেয়ে অত্যন্ত আনন্দিত, আপনাদের সকলেরই অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং আমাদের রাজ্যের বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর প্রদীপ ভৌমিক, যিনি হেপাটাইটিস ফাউন্ডেশনের ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রফেসর। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। স্যার, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এরকম সারা বছরই আমরা বিভিন্ন দিন পালন করে থাকি। আমাদের এই যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেটা আমরা পালন করছি, মানে এটা কি সেই মানে অন্যান্য দিবসগুলোর মতো পালনই করা, নাকি এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য বা লক্ষ্য আছে? সর্বপ্রথমে বিটিভিকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন আজকে এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য, বিশেষ করে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেকে সামনে রেখে এই ধরনের একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান সবার সামনে তুলে ধরার জন্য। এবং বিশেষ করে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা, যেহেতু আমরা গত প্রায় 20-21 বছর ধরে এই বিষয় নিয়ে কাজ করছি, আমাদের সমস্ত সদস্যদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বিষয়টা প্রশ্নটা আপনার অত্যন্ত সঠিক যে আমরা সারা বছরই কোনো না কোনো দিবস পালন করি। প্রায় প্রতিদিনই বোধ হয় 365 দিনে বা আমার মনে হয় আমরা 462 বিষয় নিয়ে দিবস পালন করি। মাঝে মাঝে একই দিনে 2-3টে দিবস হয়। সেটা গুরুত্বপূর্ণ এবং এটা এত বেশি হয়ে গেছে যে এখন আমরা দিন খুঁজে পাই না একটা দিবস পালন করার জন্য। কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে বা বিশ্ব হেপাটাইটিস দিবসের কথা বলবো, এটা অদ্ভুত বিষয় রয়েছে। দেখুন, দিবসগুলি কারা তৈরি করে বা একটা দিবস নির্ধারণ করে কে? অনেক সময় ধরুন আমরা ঠিক করলাম যে আমরা ত্রিপুরা রাজ্যে এই দিবসটাকে এই হিসাবে পালন করতে পারি, কোনো আপত্তি কিছু নেই। সেটা পরবর্তী সময়ে সারা দেশ বা সারা পৃথিবীও কিন্তু মেনে নিতে পারে। এবং আমাদের পৃথিবীতে আমরা দেখব যে অনেকগুলি দিবস কিন্তু এইভাবেই শুরু হয়েছিল, কেউ না কেউ আরম্ভ করেছিল, তারপরে তার প্রয়োজন অনুসারে সারা পৃথিবী মেনে নিয়েছে। আবার কিছু কিছু দিবস হতে শুরু হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু আমি যদি হেপাটাইটিস ডের বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডের গল্পটা শুরু দেখি, সেটা কিন্তু যদিও হেপাটাইটিস বা লিভার নিয়ে সারা পৃথিবীর মানুষ অনেক অনেক বছর ধরে জানে, বা আমি বলবো প্রাগৈতিহাসিক সময় থেকে মানুষের জানা ছিল যে লিভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, বা একসময় বলা হতো লিভার আত্মার বাসস্থান বা সিট অফ সাউল। তো এই বিষয়টাকে আমরা এত ভালোভাবে জেনেও কোথায় যেন লিভার নিয়ে আমাদের বা হেপাটাইটিস নিয়ে আমাদের চিন্তা ভাবনা ধারণাটা একটু বদ্ধ উপায় ছিল, বা আমরা বলবো এমন কিছু বিষয় ছিল ওগুলির ধারণা বা আমি বলবো যে মিথসগুলি এত বেশি ছিল যে সেটা নিয়ে আমরা বিজ্ঞানভিত্তিক আলোচনা অনেক সময় করে উঠতে পারিনি বা করা হয়নি। কিন্তু আস্তে আস্তে মানুষ যত বেশি বিজ্ঞান জানতে শুরু করে লিভার নিয়ে এবং তার বিশেষ একটা প্রধান রোগ হেপাটাইটিস নিয়ে আলোচনা শুরু হয়। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা যদি দেখি, সারা বছরে যে দিবসগুলি পালন করি এই সংখ্যাটা কিন্তু কম। যেটা বলছিলাম, আমরা সারা বছরই দিন পালন করি, কেউ না কেউ কোনো না কোনো সংগঠন বা অর্গানাইজেশন বা দেশ ওই দিনটা নির্ধারণ করে। কিন্তু এই যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, সেটা নির্ধারণ করে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাই এবং ওরা মাত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিজের তত্ত্বাবধানে 8-10টি দিনই পালন করে থাকে। সেই হিসাবে আমি বলবো ওয়ার্ল্ড হেপাটাইটিসের গুরুত্ব অনেক অনেক বেশি অন্য অনেক দিনের তুলনায়। আরেকটা জিনিস যদি আমরা দেখি, এই দিনটা কিন্তু আরম্ভ হয়েছে বা প্রতিপালন করা শুরু হয়েছে 2011 সাল থেকে, খুব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং 2010 সালে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মে মাসে একটি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির একটা মিটিংয়ে, সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 28শে জুলাইটাকে, যেদিন বিজ্ঞানী বারুচ ব্লুমবার্গের জন্মদিন, যিনি হেপাটাইটিস বি আবিষ্কার করেছিলেন, তার জন্মদিনে এই দিবসটা পালন করা হবে। সেখানে শুরু হলো 11। কিন্তু তারপরে একটা গুরুত্ব বিশেষ যেটা রয়েছে, এটা অনেক সময় আমরা দিবস পালন করি, আপনি একদম সঠিকভাবে বলেছেন যে অনেক সময় আমরা দিবস পালন করি, ফাদার্স ডে পালন করি, তার কোনো টার্গেট নেই
বাবাকে শ্রদ্ধা জানানো হচ্ছে, মাদার্স ডে পালন করি, মাকে শ্রদ্ধা জানাচ্ছি। অন্যান্য দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করি, আমার ভ্যালেন্টাইনকে আমরা আমাদের ভালোবাসা উদ্ধার করে দিচ্ছি, সবই আছে, কিন্তু তার মধ্যে টার্গেট নেই। কিন্তু ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। সেটা কি, 2030 সালের মধ্যে পৃথিবীকে থেকে হেপাটাইটিস এলিমিনেট করতে হবে। একটা বিশেষ টার্গেট নিয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2011 সাল থেকে, বা সেভাবে বললো 2010 সাল থেকেই কাজ শুরু করেছে। সেটা আরও সঠিকভাবে কাজ শুরু হয়েছে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যখন তৈরি হয় 2015 সালে, তার গুরুত্ব আরও বেড়েছে। এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এলিমিনেশনের জায়গায় পৌঁছচ্ছি। আমরা যখন চাই, যেমন পোলিও এলিমিনেট হয়ে গেছে পৃথিবী থেকে, স্মল পক্স বা গুটি বসন্ত আজকে পৃথিবীতে নেই, সেই 1977 সাল থেকেই সেটা এলিমিনেট হয়ে গেছে। সেই ধরনের একটা বিশাল টার্গেট নিয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুচ্ছে। তাই আজকের দিন আমরা যখন এই দিনটি নিয়ে কথা বলি বা সেটাকে প্রতিপালন করছি, তার গুরুত্ব সমধিক অন্যান্য যে অনেক দিন থেকে। এটা ঠিক পার্সিয়ালিটি নয়, বা আমরা হেপাটাইটিস নিয়ে কাজ করি বলি তার জন্য নয়, একটা বিশেষ একটা গুরুত্ব নিয়েই কিন্তু ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয়। এই যে হেপাটাইটিস ডে পালন করা, সাধারণ মানুষও হেপাটাইটিস নিয়ে কিছু কাজ করছেন, সরকারও কাজ করছে, তো এই যে এই দুটোর মধ্যে সামঞ্জস্য বা অসামঞ্জস্য কি রয়েছে? দেখুন, সামঞ্জস্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা দিনটা কার জন্য, আমি যদি বলি একটা দিন যখন আমরা প্রতিপালন করি, বা এখানে আমি একদম সুস্পষ্টভাবে যেটা আপনি বলছেন যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে বা হেপাটাইটিস নিয়ে কাজ করছে। হেপাটাইটিস কার হচ্ছে? সরকারের হচ্ছে না, বা এটা কোনো সংগঠন হচ্ছে না, মানুষের হচ্ছে। তাহলে সর্বাগ্রে এখানে টার্গেট কিন্তু মানুষ। তো মানুষই এখানে মূল কথা, এবং মানুষই সেটাকে বুঝতে হবে, তাকেই প্রতিপালন করতে হবে। সেই জায়গাতে আসতে হবে মানুষকেই। ওদের সার্বিকভাবে একটা সামাজিক সমস্যা বা সেটাকে সমাজকেই এগিয়ে আসতে হবে। সেটা কে কে করবে? যারা এই বিষয়টাকে বুঝে, যারা পরিকল্পনা করে, পরিকল্পক যারা দেশের, রাজ্যের বা পৃথিবীর। এখানে WHO কেন দায়িত্বটা গ্রহণ করছে? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা পৃথিবীর বিশেষ বিশেষ স্বাস্থ্য বিষয়গুলিকে, সেটা সংক্রামক ব্যাধি হোক, অসংক্রামক ব্যাধি হোক, সেগুলিকে এমন বিশেষভাবে দেখছে যাতে সারা পৃথিবী একই ধারা চিন্তা করতে পারে। কারণ আজকের পৃথিবী আমরা কুপমণ্ডুক নয়, বা আমরা ছোট্ট একটা জায়গা, আমার রাজ্য দেশ নিয়ে আমরা ভাবি না, আমরা সারা পৃথিবী এখন ভাবি। ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। তো আমরা যখন সেভাবে ভাবি, তখন নিশ্চয়ই আমরা WHO এখানে ধারণাটা নিচ্ছে, এবং WHO যারা সদস্য দেশ, তারাও কিন্তু এই ধারণাটাকে গ্রহণ করছে। এবং তাই প্রত্যেকটি দেশই কিন্তু দেশ বা দেশের সরকার এই দিবসটাকে পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ WHOর কাছে। এবং এরা আমরা আমাদের দেশ ও ভারতবর্ষও কিন্তু এই প্রোগ্রামের জন্য সিগনেটারি। আমরা কিন্তু সেখানে WHO সদস্য হিসাবে আমরা স্বীকার করেছি এবং গ্রহণ করেছি এই দিবসটাকে পালন করব। অত সরকারকে পালন করা উচিত, এবং বিভিন্নভাবে সরকার রাজ্যকে বলছে পালন করার জন্য, সেটা করে। এবং বিভিন্ন সংস্থা আমাদের মধ্যে, যারা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা, বা সারা আমাদের দেশে অনেকগুলি অর্গানাইজেশন রয়েছে যারা আমরা কাজ করি এই বিষয়গুলো নিয়ে। যেমন ওয়েস্ট বেঙ্গলে আছে লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, হোপ ইনিশিয়েটিভ আছে লখনৌতে, বা দিল্লি লিভার ফাউন্ডেশন আছে, বম্বে লিভার ফাউন্ডেশন আছে। এই ধরনের অনেক অর্গানাইজেশন আছে আমরা একসঙ্গে কাজ করি। বা ওয়ার্ল্ড লেভেল একটা অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স। ইনফ্যাক্ট এই একটা অর্গানাইজেশন যারা এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে তৈরি করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিল। এবং আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরাও কিন্তু এই ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের একটা ভোটিং আমাদের সদস্য আমরা। এবং আমাদের সদস্যরা অনেক সময় তার গ্লোবাল যে মিটিং হয় তাতে আমরা অংশগ্রহণ করি। অতএব সেই ক্ষেত্রে আমরা একটা বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করছি। তাহলে বলবো যে আপনি যেটা বলছেন অত্যন্ত সঠিক, সবাইকে মিলেই কাজ করতে হবে। সরকার একা করলে কাজটা এগোবে না। মানুষ শুধু করলে, সরকার বা যারা পরিকল্পক বা পরিকল্পনা গ্রহণ করে, স্বাস্থ্য পরিকল্পনা, তাহলে সেটা এগোবে না। কারণ মানুষ পরিকল্পনা গ্রহণ করতে পারে না। আমি আমার কথাটা ভাবতে পারি, আমি যাতে সঠিক বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করি সেটাই ভাবতে পারবো, কিন্তু দেশের সবার জন্য আমি করে উঠতে পারবো না, তেমনি কোনো সংস্থাও পারবো না। অতএব সবাই মিলে যদি করি, তাহলে মনে হয় আমার এই দিনটার সাফল্য আসবে। ওই যেটা আমরা টার্গেট বারবার বলছি যে এলিমিনেট করার ডিজিজটাকে, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে। মানে সেদিন দূর হবে না, 2030 খুব বেশি দূর নেই, আর 6 বছর, সেটাকে নিশ্চয়ই আমরা পারবো। কারণ এর আগেও বেরিয়েছে WHO যখন পালস পোলিও প্রোগ্রামের মাধ্যমে সারা পৃথিবীতে পোলিও এখন প্রায় নেই বললে চলে। বা স্মল পক্সে যেটা বললাম ইরেডিকেটেড হয়ে গেছে। এমনি ডিপথেরিয়া এখন প্রায় হয় না, হয়তো শুনবেন না, আমরা শুনি না ডিপথেরিয়া হয়। তাহলে এইভাবে অনেকগুলি রোগ, বিশেষ করে সংক্রামক রোগগুলি প্রতিরোধ করা যাচ্ছে। এবং এখানে সবাই মিলেই কিন্তু কাজটা আমাদের করতে হবে।
অবশ্যই আমরা আশা করতে পারি যে 2030-এর মধ্যে আমরা সম্মিলিতভাবে আমাদের পৃথিবীকে হেপাটাইটিস মুক্ত করব। তো এখন জানবো যে হেপাটাইটিস কি এবং এর প্রকারভেদ সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে একটু যেহেতু আমরা এলিমিনেশন নিয়ে কথা বলছিলাম, আমি এখানে একটু স্পষ্ট করতে চাইবো যে পালস পোলিওর ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছি বা সারা পৃথিবীর সিদ্ধান্ত যে পৃথিবীতে পোলিও থাকবে না। হেপাটাইটিসের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এখানে কিন্তু জিরো হ্যাপাটাইটিস করাটা কখনোই সম্ভব না, কারণ যেসব হ্যাপাটাইটিসগুলি ক্রনিক হ্যাপাটাইটিস, যেমন যদি আমি আজকে হ্যাপাটাইটিস বি থাকে আমার পজিটিভ, তাহলে যতদিন আমি পৃথিবীর উপরে থাকবো আমি কিন্তু ডিজিজটা বহন করে চলছি। সেটাকে আমার শরীর থেকে সম্পূর্ণ মুক্ত করা খুবই কঠিন, এটা প্রায় যায় না বললে চলে। তো সেক্ষেত্রে আমি যে কোনো মুহূর্তে অন্য একজনকে দিতে পারি, তো সেটাকে সম্পূর্ণভাবে ইরাডিকেট করা সম্ভব হয় না। তাই আসলে দুটো শব্দ আমরা ব্যবহার করি, আসলে ইরাডিকেশন। পোলিওর ক্ষেত্রে আমরা ইরাডিকেশনের শব্দটা ব্যবহার করি, বা তেমনি গুটি বসন্তের ক্ষেত্রে আমরা ইরাডিকেট করার চেষ্টা করি, আর এখানে আমরা এলিমিনেট করার চেষ্টা করি। সেটা একটা টার্গেট আছে। ডব্লিউএইচও বলছে যে 2015 সালে যে পরিমাণ সংক্রমণ হতো একজন থেকে আরেকজন, সেটাকে ভিত্তি বছর ধরে 2016 থেকে 2030-এর মধ্যে 90% সংক্রমণ আমাকে কম করতে হবে। তখন যে ধরনের সংক্রমণ হতো হেপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে বিশেষ করে, সেটা 2030-এর মধ্যে 90% কমাতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হলো ডেথ, এই যে হেপাটাইটিসের কারণে যে ডেথ হতো, মৃত্যু, সেটাকে কম করে আমাদের 65% কমিয়ে আনতে হবে 2030-এর মধ্যে। তাহলে বলবো যে আমাদের এলিমিনেশন যে টার্গেট সেটা ফুলফিল হয়েছে। তো সেটাকে নিয়ে আমরা কাজ করি। তাহলে এরপরে যেটা হলো, তাহলে আমি যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা কি, হেপাটাইটিসকে, যেটা আপনি খুব প্রারম্ভিক বক্তব্যে আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে লিভারের প্রদাহ। তো লিভারের প্রদাহ অনেক কারণে হতে পারে, এবং লিভারের যে কোনো প্রদাহকেই আমরা হেপাটাইটিস বলতে পারি। কিন্তু আমরা যখন এখানে ভাইরাল হ্যাপাটাইটিসের কথা বলছি, বা যখন আমরা ওয়ার্ল্ড হ্যাপাটাইটিসের কথা বলছি, সার্বিকভাবে আসলে আমরা ভাইরাল হ্যাপাটাইটিসটাকে বুঝাই। অন্যান্য যেমন অ্যালকোহল যারা মদ্যপান করে তাদেরও হ্যাপাটাইটিস হয়, সেটা অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, সেটা আমরা এক্ষেত্রে বলি না। সাধারণত যখন আমরা ভাইরাল হ্যাপাটাইটিসের কথা বলি বা ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে এর কথা বলি, সেখানে আমরা সাধারণত সেই বিষয়টাকে আনছি না এখন পর্যন্ত। হয়তো ভবিষ্যতে যখন আমরা যদি এই ভাইরাল হ্যাপাটাইটিসকে এলিমিনেট করতে পারি, তখন এগুলো নিয়ে আরও ভাবনা চিন্তা আরও বেশি শুরু হবে। দ্বিতীয়, যেমন আজকের দিনে খুব বেশি একটা বিশাল সমস্যা, সেটা হলো ফ্যাটি লিভার ডিজিজ হয়ে নন অ্যালকোহলিক স্টিয়াটোহ্যাপাটাইটিস, বা আজকাল নতুন নামকরণ এসছে এগুলির মেটাবলিজম অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। সেগুলো কিন্তু আমরা ভাইরাল হ্যাপাটাইটিস ধরছি না, বা ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডের আওতার মধ্যে সেটা এখন আসছে না। আসছে কোনটা? ভাইরাল হ্যাপাটাইটিস। তো ভাইরাল হ্যাপাটাইটিস মানে কি? এমন কিছু ভাইরাস বা জীবাণু, মানে ক্ষুদ্রতম জীবাণু, যেগুলো লিভারকে আক্রমণ করতে পারে বা লিভারে সংক্রমণ করতে পারে। দেখুন, ভাইরাসের একটা কতগুলো একটা গুণ আছে, বা বলে তাদের একটা প্রকৃতি আছে, যে সে যখন আমাদের শরীরে কোনো না কোনো মাধ্যমে প্রবেশ করে, রক্তের মাধ্যমে হোক, জলের মাধ্যমে হোক, বায়ুর মাধ্যমে হোক, সেটা টার্গেট অর্গানে পৌঁছয়। সেটা আমরা বলি একটা ট্রফিসিটি, বা সে ওই জায়গাতে পৌঁছবে। গাছ যেমন আমার ঘরে যদি লাগায় জানলার পাশে, সে কিন্তু বাইরের দিকে যাবে, ঘরের ভেতর দিকে আসবে না, সে তার ট্রফিজম। দেন এই ভাইরাসটা যদি শরীরে ঢুকে, সেটা লিভারে প্রবেশ করে, এই কারণে এগুলি হ্যাপাটাইটিস ভাইরাস। আবার কিছু আছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সে কিন্তু নাকে ঢুকবে, বুকে ঢুকবে। যেন কোভিড, সেটা আক্রমণ করতো কোভিড নাককে, তারপরে বুক, মানে রেসপিরেটরি সিস্টেমটাকে। সে এগুলো হলো ট্রফিসিটি। আর এখানে যেগুলো ভাইরাল হ্যাপাটাইটিস লিভারে প্রবেশ করে লিভারে প্রদাহ সৃষ্টি করে। সেগুলো অনেক ধরনের আছে। আবার যেমন যেটা আপনি বলছিলেন বা জিজ্ঞেস করছিলেন যে হ্যাপাটাইটিসের প্রকার এ, বি, সি, ডি এবং ই, আমরা এখন 5টা বলি, আগে একসময় 6টাও বলতাম, বা একসময় আমরা 8-9টা নিয়েও কথা বলি, সেগুলি এখানে আলোচ্য বিষয় হয়তো বা নয়। এখানে যেগুলি, যেটা আমি বলছিলাম যে রক্তের মাধ্যমে যেগুলি আমাদের শরীরে প্রবেশ করে, সেগুলি আমাদের বেশি ক্ষতি সাধন করে, কারণ সেগুলি শরীরে থেকে যায়, সেগুলিকে শরীর থেকে বের করা অত্যন্ত কঠিন। সেগুলি বি এবং সি, এবং সেগুলি মধ্যে আরেকটা রয়েছে ডি সাধারণত বি ছাড়া হয় না, ইনকমপ্লিট বা অসম্পূর্ণ ভাইরাস। সে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না এখন পর্যন্ত, বা আমাদের দেশেও এই সংখ্যাটা খুব কম বলে, বা এত বেশি ধরা পড়ে না বলে আমরা আলোচনা আনি না। তাহলে বিডি, এখানে বি এবং সি আমাদের গুরুত্বপূর্ণ। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা এ এবং ই, যেগুলি জলবাহিত, এবং যদি আমরা অপরিচ্ছন্ন বা যেটা আমরা বলি পটেবল বা ড্রিঙ্কিং ওয়াটার ঠিকভাবে পান না করি, তাহলে এগুলি এ এবং ই হতে পারে, সেগুলি জলবাহিত হ্যাপাটাইটিস ভাইরাস। তাহলে সেইভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ এ, বি, সি, ডির মধ্যে, ই এর মধ্যে এ, বি, সি এবং ই, এই 4টি ভাইরাস, এবং এগুলি শরীরে প্রবেশ করে লিভারে প্রদাহ করে, তারপরে লিভারে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে।
আমাদের সাধারণে একটা ধারণা প্রচলিত আছে যে বর্ষাকালে হেপাটাইটিস ছড়ায় বেশি। এই ধারণাটা কতটুকু যুক্তিযুক্ত, বা যদি এটা ভুল হয় তাহলে আসলে বৈজ্ঞানিকভাবে কি? এটা অনেকটা ঠিক, আবার অনেকটাই কিছুটা ঠিকও নয়। ঠিকটা কেন, যে এই কথাগুলি কেন এসছে, নিশ্চয়ই বিজ্ঞানের, বা বিশেষ করে আমি বলবো শরীর বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা হলো এটা আমরা সায়েন্স বা অবজারভেশন। বছরের পর বছর, দশকের বছর, বা অনেক সহস্র বছর ধরে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এই বর্ষাকালে একটা সাবধান থাকবি, নাহলে জন্ডিস হয়ে যাবে। নিশ্চয়ই কথাটা ওখান থেকে এসছে। কারণটা কি? কারণ বর্ষাকালে নতুন জল আসছে এবং আমাদের যে জলের সোর্সগুলি, যেখানে আমরা জল পান করি, সেগুলিতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সেখান থেকে জলটা সংক্রমিত হয় এবং এই ভাইরাসটা এ এবং ই যেগুলি জলবাহিত, সেগুলো আমাদের শরীরে প্রবেশ করে। তাই বর্ষাকালে এ এবং ই বেশি হয়, কিন্তু বি এবং সি যেগুলি রক্তবাহিত, সেগুলি সারা বছরে যে কোনো সময় হতে পারে, কারণ যে কোনো সংক্রমিত ব্যক্তি অন্যকে প্রদান করতে পারে। সত্যি বিজ্ঞানটা এখানে এ এবং ই নিয়ে যখন কথা বলি, সেগুলি স্যানিটেশন, হাইজিন এগুলির মাধ্যমে বা এগুলো অবর্তমানে ছড়ায়। বি এবং সি সেগুলি রক্তের মাধ্যমে ছড়ায় এবং সেগুলি সারা বছরই হতে পারে। অত দুটো বিষয় কারেক্ট। আমরা আমাদের আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের রাজ্যের বিশিষ্ট চিকিৎসাবিদ আমাদের সাথে আছেন, ওনার কাছ থেকে আমরা জানছি। কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি আবার বিরতির পর। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। তিনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Run, 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 run is a drink. The sweetness of lychee in Pran Lychee drink. প্রাণ লিচি ড্রিঙ্ক, রিফ্রেশ ইওর ফিলিংস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস, রন্ধনেই বন্ধন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
আবারও বিরতির পর একটুকু সময় নষ্ট না করে সোজা চলে যাচ্ছে স্যারের কাছে। স্যার, বিশ্ব হেপাটাইটিস ডে উপলক্ষে সরকারি এবং বেসরকারিভাবে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? আসলে যেহেতু আমরা একটা টার্গেট নিয়ে চলছি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে, অর্থাৎ 2030-এর মধ্যে এলিমিনেট করে যে টার্গেটটা, অর্থাৎ আমরা সবাই মিলেই কাজ করছি। এবং আমাদের দেশে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম শুরু হয়েছিল 2018 সাল থেকে। সে 28শে জুলাই 2018 সালে কিন্তু সেটা শুরু হয়। এবং অতএব সরকারিভাবে সারা দেশেই কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো অনুষ্ঠান গ্রহণ করা হয়। এবং এই প্রোগ্রামের মূল বিষয়বস্তু হলো সবাইকে সচেতন করা, আমার কাছে কি আছে সেটা একজন সাধারণ মানুষ যিনি রোগে আক্রান্ত হয়েছেন অথবা যিনি আক্রান্ত হননি, যাতে আক্রান্ত না হন তারপর জন্য উনি কি সুবিধাটা গ্রহণ করতে পারেন। তেমনি আমরা বেসরকারিভাবে, যেমন আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা বা অন্যান্য সংগঠন যারা কাজ করে সারা দেশে বা সারা পৃথিবীতে, ওরাও কিন্তু সচেতন করার জায়গাটা, মূল জায়গাটাতে আমরা দেখছি। যেমন আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে 28শে জুলাই আমরা র্যালি করব আগরতলাতে, যেখানে আমাদের সারা শহরে র্যালির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে সবার কাছে এই বক্তব্যটা পৌঁছে দিতে চাইব যে হেপাটাইটিস একটা প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য রোগ। অর্থাৎ আমরা সবাই যদি চেষ্টা করি মিলিতভাবে সেটাকে প্রতিরোধ করা যায়। এই কারণে তো WHO ভাবছে যে এটাকে আমরা এলিমিনেট করতে হবে। তেমনি আবার চিকিৎসার সুযোগ রয়েছে এবং সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এবং ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম যেটা 2018 সালে শুরু হয়েছে, তার আওতায় এখন সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি এবং সি এর চিকিৎসা প্রদান করা হয়, পরীক্ষা করা হয় এবং তার চিকিৎসা করা, ওষুধ প্রদান করা হয়। অর্থাৎ এই বিষয়টা কিন্তু অনেকের হয়তো জানা নেই। এবং পরীক্ষার বা চিকিৎসার সুযোগ কোথায় কোথায় পাওয়া যায় এগুলি যাতে সবার কাছে পৌঁছানো যায়। এবং আলটিমেট টার্গেটটা হলো মানুষকে সচেতনতার মাধ্যমে রোগটাকে প্রতিরোধ করা। অর্থাৎ আমরা যেমন প্রোগ্রাম করছি, আবার যেমন আমরা একটা রাজ্যভিত্তিক যেমন একটা র্যালি করছি, আবার আমাদের যেমন হেপাটাইটিস ফাউন্ডেশনের 35টি ব্রাঞ্চ রয়েছে সারা রাজ্যে, প্রত্যেকটি জেলায়, প্রতিটি সাব ডিভিশনে আমাদের ব্রাঞ্চ রয়েছে, আমাদের সদস্যরা রয়েছেন। ওনারা বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত মিলিতভাবে অথবা সরকারি প্রোগ্রামের সঙ্গে মিলিতভাবে আমরা কোনো না কোনো অনুষ্ঠান করে থাকি বা করছি। এবং ইনফ্যাক্ট আমাদের প্রোগ্রাম করা এর মধ্যে আরম্ভ হয়ে গেছে। আমরা বিভিন্ন স্কুলে বা অন্যান্য জায়গায় আমাদের কাজ শুরু করছি। এবং আমরা 28শে জুলাইয়ের পরেও আমাদের অনেকগুলি জায়গায় প্রোগ্রামের আমন্ত্রণ এসছে, অনেকগুলি স্কুল এবং বিদ্যালয় এবং মহাবিদ্যালয় থেকে, সেখানে আমরা প্রোগ্রাম করব। অতএব আমাদের কাজ চলতে আমরা সারা বছরই করি, কিন্তু ডেফিনেটলি একটা দিন যখন থাকে সেটা গুরুত্বটা বাড়ে, আমরা আরেকটু বেশি সজাগ সচেতন হয়ে কাজ করি। অতএব আমরা এখন কাজ শুরু করেছি, দেখা যাক আমরা কতটা পৌঁছতে পারি। আমাদের কাছে 28শে জুলাই এমন একটা টার্গেট যার আগে থেকে আমরা শুরু করি, আবার তারপরে আবার কাজটা চালিয়ে দিয়ে পরের বছর 28শে জুলাইয়ের মধ্যে পুজোর আসার জন্য আমরা যখন পুজোকে আমন্ত্রণ জানাই, পুজোর পরের পুজোর প্রস্তুতি শুরু। একদম একদম। আপনার কাছে জানবো যে একজন মানুষ কেন হেপাটাইটিসে আক্রান্ত হয়, আর এর জন্য সে যেন আক্রান্ত না হয় তার জন্য তার কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? একদম সঠিক প্রশ্ন, অত্যন্ত দরকার সবার জন্য। যেটা কিছুটা বলছিলাম আমি, যেগুলি জলবাহিত রোগ মানে হেপাটাইটিস এ এবং ই, সেগুলি যেহেতু এটা জল থেকে ছড়ায় বা খাদ্য থেকে ছড়ায়, বা সেগুলি বইতে যেটা লেখা হয় ফিকো অরাল রুটে ট্রান্সমিশন হয়। মানে আমি যেটা খাচ্ছি সেটা আমার যদি ইনফেকশন থাকে, আমার মলের সঙ্গে সেটা বেরিয়ে যাবে, আবার জলের সঙ্গে মিশে আরেকজনের যেতে পারে, মুখে যেতে পারে, সেটা সংক্রমিত হতে পারে। অর্থাৎ এই জায়গাটা যদি আটকানো যায় তাহলে কিন্তু আমাদের জলবাহিত শুধু হেপাটাইটিস নয়, সবগুলি রোগে প্রতিরোধ করা যায়। আমরা যদি দেখুন যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহোদয়, উনি যেটা করেছেন যে স্বচ্ছ ভারত যে অভিযান, এটা শুধু এটা কিন্তু আনুষ্ঠানিকতা নয়, যদিও আমি বিশ্বাস করি বা আমরা অনেকেই হয়তো দেখে থাকি, সত্যি কথা হলে এটাকে আনুষ্ঠানিকতার পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আসলে তার উনি যেটা চেয়েছেন, ওনার যেটা ভেতরের গল্পটা, সেটা হলো সবার কাছে যদি এই বার্তাটা যায়, স্বচ্ছতা একদিনের নয়, একদিন প্রতিদিন করতে হবে, প্রতি মুহূর্তে করতে হবে। আজকাল আমরা দেখুন স্কুল কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, ওরা কিন্তু অনেক বেশি সচেতন, কারণ ওদের কাছে যখন বার্তাটা গেছে, ওরা সেটা কিন্তু সত্যিকারের অর্থে দিনটাকে বা এই যে স্বচ্ছতা বিষয়টাকে পালন করছে।
আমরা যারা বড়রা আমরা কতটা পালন করছি আমার নিজের মনে সন্দেহ আছে। তাই বলবো যে স্বচ্ছতাটাকে যদি আমরা দৈনন্দিন অভ্যাসের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু এই রোগগুলিকে প্রতিরোধ করা যায়, যেগুলো জলবাহিত বা জলের কারণে যে জন্ডিসগুলি হয় সেগুলি আমরা আটকাতে পারি। এছাড়া হ্যাপাটাইটিস এ এর বিরুদ্ধে টিকা রয়েছে বর্তমানে। আগে আমরা বলতাম যে হ্যাপাটাইটিসের টিকা আমাদের দেশে দরকার নেই, কারণ আমাদের অনেকেরই ইমিউনিটি বা রোগের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়ে যায় স্কুল গোয়িং এইজের মধ্যে। কিন্তু বর্তমানে যেহেতু আমরা ছোটোবেলা থেকে অনেকটা আগের থেকে অনেক বেশি হাইজেনিক পরিবেশে আমরা বড় হই, আমাদের শরীর জীবাণুটা যায় না বা অ্যান্টিবডি তৈরি হয় না বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। তাই যারা চাইবেন 2 বছরের পরে টিকা নেওয়া যেতে পারে। আজকে একটা টিকা নিলে তার 6 মাস পর আরেকটা টিকা। কিন্তু এখনও সত্যি কথা এখনও আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে হ্যাপাটাইটিস এ এখনও আসেনি, তবে আসা উচিত। এবং যদি যত যুক্ত হয় তাহলে আমরা হ্যাপাটাইটিস এ থেকে মুক্ত হতে পারবো। তার সঙ্গে নিঃসন্দেহে যেমন হাইজিন এবং স্যানিটেশন এই দুটোকে আমাদের খুব জীবনের মূল অস্ত্র হিসেবে গ্রহণ করতে হবে। তেমনি হ্যাপাটাইটিস ইর ক্ষেত্রে একই কথা, সেটা একটু বড়দের বেশি হয়, তো বড়দেরও সাবধানতা অবলম্বন করতে হবে। হাত ধোয়ার যে বিষয়টা যেটা আমাদের শেখানো হয় প্রতিদিন স্কুলে, যেটা আমরা অনেক সময় আমরা স্কুলে যখন প্রোগ্রাম করে শেখাই কীভাবে প্রতিটি স্টেপ দেখিয়ে শিখিয়ে দেয় বাচ্চাদের, বড়দেরও পালন করতে হবে। তাহলে কিন্তু বড়দেরও হ্যাপাটাইটিস ই হবে না। আরেকটা কথা বলা ভালো যে প্রেগনেন্সিতে যদি হ্যাপাটাইটিস ই হয় তাহলে কিন্তু মা এবং শিশু দুজনের খুব ক্ষতি হয়। তাই ওদেরকে আরও বেশি প্রেগনেন্সিতে মায়েদের বা গর্ভবতী মায়েদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে কোনো ধরনের জলবাহিত রোগের সংক্রমণ না হয় সেদিকে আমাদের সাবধানতা নেওয়া উচিত। হ্যাপাটাইটিস ই টিকা আমাদের দেশে নেই, কিছু কিছু দেশে এর কাজ শুরু হয়েছে এবং আমাদের দেশেও বোধহয় খুব তাড়াতাড়ি আমাদের দেশে হ্যাপাটাইটিস ই টিকা চলে আসবে। তখন সেটা প্রতিরোধটাকে আরও বেশি আমরা সঠিকভাবে বা আরও টার্গেটেড ওয়েতে আমরা করতে পারবো। আপনি বলছিলেন যে এই টিকাকরণের কথা, এই প্রসঙ্গে আমি একটা জিনিস জানবো যে এই যে হেপাটাইটিসের টিকা আমরা দেওয়ার পর আমরা কতটা সেফ যে আমার এই রোগটা আর হবে না, বা কোন বয়সে কোনটার টিকা কিভাবে দিতে হয় এই সম্পর্কে একটু যদি বলেন। সঠিক। এর আগে আমি বিটা একটু বলে নিই, তাহলে পুরো সবগুলি একসঙ্গে আলোচনা করতে পারবো। এটা জাস্ট হ্যাপাটাইটিস বি টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায়। ইনফ্যাক্ট আমরা যারা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আমরা আসলে এই টিকাকরণের মাধ্যমে শুরু করেছিলাম। হ্যাপাটাইটিস বি টিকা জন্মলগ্ন থেকে যে কোনো বসে দেওয়া যায় এবং সেটা 3টে দিতে হয়। আজকে একটা দিলে 1 মাস পরে একটা, তার 6 মাস পরে একটা। সি এর কোনো টিকা নেই। ডি যদি বি টিকা দেওয়া হয়ে যায় তাহলে ডি হবে না। তাহলে সার্বিকভাবে আজকের দিনে এ টিকা আছে, বি এর টিকা আছে, সি এবং ডি এর দরকার নেই, সি এর টিকা নেই, ই টিকা হয়তো ভবিষ্যতে আসবে। এখন যেটা আপনার একদম সঠিক প্রশ্ন, আমি কবার দেব বা কখন দেব এবং ছেড়ে দিলে আমার কী লাভ হবে। হ্যাপাটাইটিস এ টিকা 2 বছরের বয়সের পর থেকে দেওয়া যায়, এখন অনেকে বলছে 1.5 বছর থেকে দেওয়া যায় সেটা, এবং প্রেগনেন্সিতে হ্যাপাটাইটিস এ টিকা দেওয়া উচিত না বা দেওয়া যায় না, এখন পর্যন্ত সেটা ছাড়পত্র মেলেনি। এখন দিলে যদি 2টো টিকা আমার দেওয়া হয় যে আজকে একটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে আরেকটা যদি দিই, সারা জীবন হ্যাপাটাইটিস এ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। অতএব তার থেকে প্রিভেনশন ক্যাপাসিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সারা জীবনের। তেমনি হ্যাপাটাইটিস বি টিকা যদি একবার দেওয়া হয় যায় মানে 3টি ডোজ আমি সম্পূর্ণ করতে পারি, আজকে একটা দিলে তার 1 মাস পরে একটা এবং 6 মাস পরে একটা। এটা সাধারণত এটা দেওয়া হয়, অন্যান্য শিডিউল রয়েছে, বাচ্চাদের এখন অ্যাডভান্স ভ্যাকসিনেশন রয়েছে, সেগুলো একটা অন্য একটা বিষয়ের অবতারণা করতে হবে। তাহলে কিন্তু সেখানেও আপনার প্রশ্ন অত্যন্ত সঠিক যে সারা জীবনের জন্য কিন্তু আমি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারবো। অতএব এই কারণে কিন্তু আমরা এলিমিনেশনের কথাটা ভাবছি। আমরা যদি যেমন হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে সবাইকে আমরা যেটা করছি হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে করা হয়, সারা পৃথিবীতে এখন করা হচ্ছে, জন্মলগ্নে তাদেরকে জন্মের 24 ঘন্টার মধ্যে হ্যাপাটাইটিস বি টিকা দেওয়া হয়। তার সঙ্গে পোলিও এবং বিসিজি যেটা টিবির জন্য দেওয়া হয়, টিউবারকুলোসিসের জন্য, সেটা দেওয়া হয় জন্মলগ্ন। অর্থাৎ জন্মলগ্নে প্রত্যেকটি শিশু 3টে টিকা পেয়ে যায়, এর মধ্যে বি একটা। পরবর্তী সময় অন্যান্য যে টিকাগুলি দেওয়া হয় 6 মাস, 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে, তখনও কিন্তু হ্যাপাটাইটিস বি এর মধ্যে ঢুকে যায়, অন্যান্যগুলির সঙ্গে ঢুকে যায়। অতএব আজকে যে শিশু জন্ম হচ্ছে তার বিশেষ করে হাসপাতালগুলিতে তাদের সবার কিন্তু টিকা দেওয়া হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ 2012 সাল থেকে আজকে যারা ধরুন 12-13 বছরের যারা শিশু, তাদের প্রায় সবাইকেই এই টিকাকরণের আওতায় আনা হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে এর উপরে যারা টিকা দেওয়া হয়নি তাদেরকে। কিন্তু টিকা দিয়ে দেওয়া হলে এটা মোটামুটি হ্যাপাটাইটিস বি এর টিকা এবং এর টিকাও
এত বেশি প্রতিরোধ ক্ষমতা আছে, প্রায় 95 থেকে 98% তার প্রোটেকশন ক্যাপাসিটি, মানে ধরে নিতে প্রায় 100% লোকই এই টিকাকরণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে এবং সেটা সারা জীবন থাকবে। অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে হেপাটাইটিস সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু স্যার আপনার কাছ থেকে আমরা জানলাম, এবং আশা করি আমাদের দর্শক বন্ধুরা অনেকটাই উপকৃত হবেন এই আলোচনার মধ্য দিয়ে। আরও হয়তো অনেক কিছু আপনার কাছ থেকে জানার সুযোগ ছিল, কিন্তু আমরা মানে সময়ের হাতে বাঁধা, আমাদের সময় একেবারেই শেষ। যাব আপনার কাছে শেষ প্রশ্নে, যে হেপাটাইটিসের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। হ্যাপাটাইটিস চিকিৎসা করা যায়, এবং এই যে একটা ধারণা হ্যাপাটাইটিস মারণ রোগ, আমি অত্যন্ত সঠিকভাবে প্রশ্নটা সঠিক সময় করেছেন। হ্যাপাটাইটিস যে মারণ রোগ সেটা ভুল, এই জায়গাটা থেকে আমার বেরিয়ে আসতে হবে। হ্যাপাটাইটিস মানে সব শেষ হয়ে গেল, সেটা মোটেই নয়। এবং এর ক্ষেত্রে চিকিৎসা খুবই সহজ, বেশিরভাগ ক্ষেত্রেই শুধু রোগের লক্ষণটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, বা যেমন যদি খেতে না পারে তাকে খাওয়ার সুযোগ করে দেওয়া, বা যেমন হ্যাপাটাইটিস জন্ডিস হলে বলা হয় কিছু খেতে পারবে না, একদম না, স্বাভাবিক খাওয়া যাবে। হলুদ খেতে কোনো আপত্তি নেই, তারপরে অরহর পাতার রস খাওয়ার কোনো দরকার নেই, আখের রস খাওয়ারও কোনো দরকার নেই। স্বাভাবিক ঘরে যারা যা খায় তাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। স্বাভাবিক খাওয়া দাওয়া করলে অসুবিধা হবে না, শুধু খেয়াল রাখতে হবে তার কোনো যেমন বমির ভাব হচ্ছে কিনা, বা জন্ডিস খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা, বা শরীরে কোনো অংশ থেকে রক্ত বেরোচ্ছে কিনা, বা সে তার কথাবার্তার মধ্যে অসামঞ্জস্য যদি লক্ষ্য করা যায়, তাকে চিকিৎসালয়ে নিয়ে চিকিৎসা করাতে হবে। আর বি এবং সি যেগুলো শরীরে থেকে যায়, ক্রনিক লিভারের ডিজিজ সৃষ্টি করে, সেগুলি সি এর ক্ষেত্রে যেটা হয় সেটা সম্পূর্ণ মাত্র 3 মাসের চিকিৎসায় হ্যাপাটাইটিস সি শরীর থেকে নির্মূল করা যায়। যদিও সি এর ভ্যাকসিন নেই, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইরেডিকেট করা যায় শরীর থেকে। এবং যেমন আজকাল দিনে ড্রাগ অ্যাডিকশন অন্যতম প্রধান কারণ আমাদের রাজ্যে, বিশেষ করে হ্যাপাটাইটিস সি এর, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার মাধ্যমে তাকে সম্পূর্ণ নির্মূল করা যায়। একটা সমস্যা, সে যদি আবার ড্রাগ নেয় পরবর্তী সময়, তাহলে কিন্তু সে আবার আক্রান্ত হতে পারে। যেহেতু টিকা নেই, অতএব সেটাকে সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা যায় না। বিয়ের ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে সেটাকে রোগটাকে থামিয়ে রাখা যায়, তার যে বংশবৃদ্ধি অথবা তার কারণে যে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হওয়ার যে সম্ভাবনাগুলি থাকে সেগুলিকে আটকানো যায়। অতএব রোগের চিকিৎসা নেই বা রোগ হলে ভালো করা যাবে না, সেটা অত্যন্ত ভুল ধারণা। আমাদের লিভারের ক্ষেত্রে যে আমি একবার বলছিলাম যে আমাদের ভুল ধারণা অনেক বেশি আছে, কল্পবিজ্ঞান অনেক বেশি, সেটাতে বেরিয়ে এসে বিজ্ঞানের রাস্তা যদি আমরা চলি, তাহলে নিশ্চয়ই লিভারের রোগ যেমন আমরা প্রতিরোধ করতে পারবো, প্রতিকারও করতে পারবো, চিকিৎসাও করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সত্যিই আমরা বিজ্ঞানসম্মতভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালিত করি, তাহলে হয়তো আমরা বিভিন্ন রকম অসুখের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।